আর নজর রাখবো এবার একটু দাঁইহাট পুরসভার দিকে, কারণ সেখানে অনাস্থা। কার বিরুদ্ধে অনাস্থা? পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। কে আনছেন? উপপ্রধান। অনাস্থা পত্রে সই করেছে 11 কাউন্সিলর। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কি অভিযোগ, কি দুর্নীতির অভিযোগ রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে রণদেব জানাতে পারবে। রণদেব, কি কারণে দাঁইহাট পুরসভায় এই অনাস্থা? কি অভিযোগ রয়েছে পুর প্রধানের বিরুদ্ধে? দেখো, পুর প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে 11 জন কাউন্সিলর, তাতে প্রথমেই বলছে তারা দুর্নীতিগ্রস্ত পুরপ্রধান, এবং যে 11 জন কাউন্সিলর আছে তাদের কোনো কথাই শোনা হয় না এবং এলাকায় উন্নয়নও হয় না। তৃণমূল শাসিত 14 কাউন্সিলর নিয়ে দাঁইহাট পুরসভা গঠিত হওয়ার পরে এই প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে এই নিয়ে দ্বন্দ্ব চলছিল এবং এই 11 কাউন্সিলরের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় আছেন, উনি এটাই নেতৃত্ব দিয়েছেন এবং প্রাক্তন পুরপ্রধান শিশির মণ্ডল এর মধ্যে আছেন বিদ্রোহী কাউন্সিলরদের মধ্যে। এদের একটাই দাবি, এই পুরপ্রধানকে অপসারণ চাইছে এবং এই পুরপ্রধান অপসারণ হলে তবেই দাঁইহাটের মানুষের নাগরিক পরিষেবা পাবে, না হলে পাবে না। সোনিয়া, 24 সালে হেরেছে, 21 সালের নির্বাচনের ফলাফল আর 24 সালের নির্বাচনের ফলাফল, হারের ফলাফল সেম, তখন একটু খানিকটা বেশি ছিল। তাহলে এর জন্য আমি একাই দায়ী? তাহলে ওনারা কি কেউ দায়ী নয়? হার হলে আমি দায়ী আর জিতলে অনুগান ওনাদের প্রকাশ হবে, এটা তো হতে পারে না। আমি মনে করলাম যে বোধহয় ওয়ার্ডের কাজ করলেই বোধহয় ভালো ফল হয়। এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধহয় ভালো ছিল। মানে একটা কথা আছে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এটা হচ্ছে আমার বুদ্ধিতে এর ব্যাখ্যা নেই। অনাস্থা জমা দিলাম চেয়ারম্যানের বিরুদ্ধে, নো কনফিডেন্সের টিকিট দিলাম। আমাদের কেউ সঙ্গে আলোচনা করেন না, নিজের ইচ্ছা মতো করেন। উনি 3টি ওয়ার্ড ডেকেছেন, 3 নম্বর, ওনার 6 নম্বর আর 14 নম্বর, যত সমস্ত কাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব ওই 3টি ওয়ার্ডে হচ্ছে। কাজও হয় না, কোথাও শোনে না, আমরা কোথায় যাব? যদি এইটে হয়, যদি সরে যায়, দাঁইহাটবাসী রেহাই পেয়ে যাবে। তারা বহুদিন থেকে চাইছিল যে একে অন্তত আমরা দাঁইহাটের স্বার্থে করেছি, যদি না মেনে নেয় মানবে, আমরা সেজন্য রেডি হয়ে এসেছি। দাঁইহাট পুরসভায় দেখলেন তো একদিকে কিভাবে অনাস্থা আনা হয়েছে, প্রধানের বিরুদ্ধে কি অভিযোগ। এবার দেখাবো খড়িবাড়ি, সেখানেও প্রধানকে সরাতে অনাস্থা সদস্যদের। খড়িবাড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে এই অনাস্থা আনা হয়। তৃণমূল পরিচালিত এই বিন্নাগুড়ি পঞ্চায়েত, কিন্তু সেখানে কি হলো, কেন এই অনাস্থা, বিশ্বজিৎ জানাতে পারবে আরো ডিটেল। বিশ্বজিৎ, ঠিক কি হয়েছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, প্রধান তৃণমূলের প্রধান সম্প্রতি 20 ফেব্রুয়ারি বিজেপির প্রধান হিসাবে প্রথম অবস্থায় 2.5 বছর এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান রূপে কার্যভার সামলাচ্ছিলেন আলাকসু রাকলা। কিন্তু দেখা যায় সম্প্রতি সময়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং বর্তমানে তিনি তৃণমূলের প্রধান হিসাবেই রয়েছেন। দেখা যাচ্ছে এই তৃণমূলের প্রধানকে গদিচ্যুত করতে তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা আনলো কারা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। 13 আসন বিশিষ্ট এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 8 জন পঞ্চায়েত সদস্য এদিন কিন্তু প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন ভিডিওকে। প্রধানকে সরাতেই পঞ্চায়েত সদস্যরা অনাস্থা ডাকে। বেশ, জিপি মেম্বারসরা এসেছিলেন, ওনারা বলছেন যে অসন্তুষ্ট আছেন, তো দিয়ে গেছেন চিঠি, অনাস্থা আনতে চাইছেন। আমরা চিঠি রিসিভিং এ নিলাম, তারপর যে প্রসিজিওর আছে আমরা ফলো করব। ওনাদেরকে একটা হিয়ারিং এর ডেট দিতে হবে, কখন থেকে ওনারা চেয়ার নিয়েছেন সেগুলো এখন সব ক্যালকুলেশন চলবে। টেকনিক্যাল ম্যাটার্স তো থাকছেই না। নিজেদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি সেটা অবিলম্বে মিটে যাবে। একটা সমস্যা কিছু একটা হয়েছে, সেটা আমাদের কথা বলতে হবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কথা বলে মিটিয়ে নেব। বিজেপি যেভাবে প্ররোচিত করছে, আমি আশা করব আমাদের কোনো পঞ্চায়েত যেন তাদের ফাঁদে পা না দেয়। বিন্নাবাড়িতে বিজেপির ছিল ভোট, এখন আবার বিজেপিরই হবে, প্রধান হবে। সেই প্রধান হচ্ছে অলরেডি বিজেপির সিম্বলে যেটা, এরা তৃণমূল ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ওরা এবার বিজেপির ভূত দেখছে। ভুরি ভুরি এপিক গরমিলের অভিযোগ উঠে এসছে, যাতে সমস্যার সমাধান হয় সে ব্যবস্থাই করা হচ্ছে। এবার এপিকের সঙ্গে জুড়বে আধার নাম্বার, ভোটার আধার লিঙ্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। আরো বিস্তারিত বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, তাহলে আধার কার্ডই বৈধ ভোটারের পরিচয়পত্র ধরা হবে? দেখো,
দেখো এখনো পর্যন্ত কিন্তু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিশনের তরফ থেকে। তারা যেটা জানিয়েছেন যে ভোটারের সাথে আধার লিঙ্কের প্রক্রিয়া শুরু করা হবে এবং সেক্ষেত্রে তিনটি জিনিসকে তারা তাদের মাপদণ্ড হিসেবে ধরে রাখছে। তার মধ্যে প্রথম হচ্ছে সংবিধানের 326 ধারা, যে ধারা সাধারণভাবে বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যার একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক, তার ভোটাধিকারের অধিকার রয়েছে এবং তার তিনটি ধারা 23-এর 4, 23-এর 5 এবং 23-এর 6, এই তিনটি ধারা, তার সঙ্গে সঙ্গে পিপলস রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এবং একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের 2023 সালের আধার কার্ড সংক্রান্ত একটি ভার্ডিক্ট, যেখানে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি নয় সেরকম বিষয় উল্লেখ করা ছিল। সেই বিষয়গুলোকে মাথায় রেখে, অর্থাৎ এই তিনটে বেসিসের কথা মাথায় রেখে টেকনিক্যাল এক্সপার্টরা তারা তাদের পরামর্শ দেবেন এবং সেই অনুযায়ী আধার এবং ভোটারের সংযুক্তিকরণ শুরু হবে। তবে এবার দেখার যে এই প্রসেসটা কিভাবে এগোয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আধার ম্যান্ডেটরি হয় কিনা, কারণ যে সমস্ত প্রভিশন রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আধার ম্যান্ডেটরি যদি করা হয় ভোটার কার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সে পথে হাঁটবে কিনা কমিশন সেটা এখনো তারা নিশ্চিত করেনি। তবে অবশ্যই ইউনিক আইডেন্টিফিকেশনের হিসাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেটা ধাপে ধাপে তারা করবেন বলে আজকে কমিশনের তরফ থেকে বৈঠকের পর জানানো হচ্ছে। বেশ মৈত্রী, কি করে আধার কার্ড আর এপিক কার্ড কি করে যুক্ত করে এই ডুপ্লিকেট এপিক কার্ডগুলো কি করে ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, এটা আমাদের চাপেই হয়েছে। আমরা চাইছি যে বায়োমেট্রিক ডেটা ইউজ হোক, তার জন্য এপিক এবং আধার যদি সংযুক্তকরণ হয় ভালো হবে। আর সোনামুখীর জঙ্গলে ভয়াবহ অবস্থা। বাঁকুড়া সোনামুখী বনাঞ্চলে রীতিমতো অগ্নিকাণ্ড আর ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পুরো ছাই সোনামুখীর জঙ্গলের একটা অংশ। এলাকায় মাইকিং চালাচ্ছে বন দপ্তর। দেখুন ছবিটা, কিরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সোনামুখীর জঙ্গলে। সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে ধরুন আগুন নেভানোর ব্যবস্থা একান্ত দরকার। সেটা আজ দীর্ঘ 8-10 বছর ধরে এই অবস্থা হয়ে আসছে, কিন্তু সেটা কোনোভাবে আমরা দেখতে পাই না যে আগুন ধরানোর ব্যাপারে চারদিকে জঙ্গলের পর জঙ্গল ধরে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেভানোর ব্যবস্থা আমরা দেখতে পাই না। কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয়। তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার। চারিদিকে আমাদের টহলদারি চলছে, তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায়। সোনামুখীর ছবি তো দেখলেন, এবার জলদাপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানেও জঙ্গলে আগুন, আর তাতে হুলস্থুল পড়ে গেছে, কারণ যে জায়গায় আগুন লেগেছে গন্ডারের বিচরণ ভূমি, সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আর আগুন নেভাতে গ্রামবাসীরা পর্যন্ত এগিয়ে আসেন, তারাও হাত লাগান। সোনামুখী জলদাপাড়ায় শুধু নয়, আরও একটা ছবি আপনাদের দেখাচ্ছি কার্শিয়াং এর লং ভিউ চা বাগান। সেখানেও অগ্নিকাণ্ড, ছারখার হয়ে গেছে কয়েক একর চা গাছ। পাহাড়ের ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে, শ্রমিক ও দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে, ফিরতে অপেক্ষা করতে হলো 9টা মাস। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হন। আর ফেরার আগে রয়েছে সুনিতার ভিডিও বার্তা। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. আপনারা শুনলেন, শীঘ্রই তিনি ফিরছেন। তিনি বলছেন তাকে ছাড়া কোনো রকম কোনো প্ল্যান যেন না করা হয়। স্পেস স্টেশন থেকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ মোট 4 জন রওনা দিয়েছে। এরা তো ছিল ভারশূন্য অবস্থায়, অর্থাৎ তাদের ওজন শূন্য ছিল এতদিন ধরে মহাকাশে। এবার যত পৃথিবীর দিকে এগাবে তত কিন্তু এরা প্রচন্ড ওজন অনুভব করবে। এটা কিন্তু এদের শরীরের পক্ষে ভীষণ অস্বস্তিকর ব্যাপার। ক্রু 9 ক্যাপসুলে করে নামছে, তাদের কিন্তু এই ওজনটা অনেক বেশি ফিল করে। যখন ওজন শূন্য অবস্থায় থাকি
এই হাড়গুলোর আর কোনো ফাংশনিং থাকে না, ফলে কি হয় হাড়ের ডেন্সিটিটা কমতে থাকে, তাহলে হাড়টাকে ভঙ্গুর হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু এই ভঙ্গুরতাটা অনেক বেশি হবে। আমি দৌড়াতে গেলেও মাসেলের পাওয়া দরকার হয়, হাঁটলেও মাসেলের পাওয়া দরকার। এখানে মাসেলগুলো কিন্তু কোনো কাজই করছে না, ফলে মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। রক্ত চলাচলের কিন্তু প্রচন্ড প্রবলেম তৈরি হয় এবং হার্টের যে পাম্পিং, সেই পাম্পিংটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। মানে যেরকম নর্মালি পৃথিবীর বুকে থাকলে হার্ট পাম্পিং করে যেভাবে সারা দেহে রক্ত চলাচল করে, সেই ব্যাপারটার প্রবলেম থাকবে। চোখের সমস্যা হতে পারে, লাংয়ের সমস্যা হতে পারে। দৈনন্দিন জীবনযাপনের আগের মতো ফেরা কতটা হবে এবং কত দিনে হবে সেটা কিন্তু এখন সময়ই বলবে। ব্রেনে ফ্লুইড জমারও ব্যাপার হতে পারে, সেক্ষেত্রে সেই ফ্লুইডগুলোকে বার করার ব্যাপার আসতে পারে।